Hello guys, welcome to English for WBCS, UPSC and SSC CGL channel. তো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ইংলিশ ফর আপকামিং WBCS এক্সামিনেশন। ঠিক আছে, তো দেখো এটা অনলি ফর সিরিয়াস যারা অ্যাসপিরেন্ট আছে বা সিরিয়াস ক্যান্ডিডেট আছে তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তা তুমি যদি WBCS নিয়ে সিরিয়াস না হয়ে থাকো এবং ভুল করে এই ভিডিওতে ক্লিক করে ঢুকে পড়েছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয়। ঠিক আছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি এমনই কিছু পয়েন্টস ডিসকাস করব যে পয়েন্টসগুলো একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট, একজন সিরিয়াস ক্যান্ডিডেটের শোনা উচিত, বোঝা উচিত এবং সেই মতো কিন্তু নিজের স্ট্র্যাটেজি বানিয়ে এগিয়ে যাওয়া উচিত। কারণ দিন কেটে যাবে, সময় চলে আসবে, WBCS এর কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে, নোটিফিকেশান বেরিয়েও যাবে, কিন্তু তুমি পিছিয়ে থাকবে। WBCS যে এত পিছিয়ে গেছে, এতদিন পর হচ্ছে, তুমি বলো তো যারা ফর্ম ফিল আপ করবে তারা কি প্রত্যেকে প্রিলিমস ক্লিয়ার করবে? তোমরা গিয়ে কমেন্টে লেখো, তারা কিন্তু প্রত্যেকে প্রিলিমস ক্লিয়ার করবে না। তার মানে হচ্ছে যে টাইমটা সকলে পাচ্ছে, কেউ কেউ সেটাকে ইউটিলাইজ করছে আর যারা বাকিরা আছে তারা কিন্তু ইউটিলাইজ করছে না। তো এই ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু ডিসকাস করব যে কোথায় আমাদের পিটফলস থাকে, অর্থাৎ কোনখানে ছেলেমেয়েরা ভুল করে, যারা বারবার প্রিলিমস ক্লিয়ার করতে পারছে না, যারা বারবার মেন্স ক্লিয়ার করতে পারছে না। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা সিরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে, তারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু শিখে যাবে। ঠিক আছে, অনেক কিছু বুঝে যাবে এবং ফাইনালি আমি তোমাদের কথা দিচ্ছি যে এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সেই মতো যদি চলো, তাহলে WBCS এক্সাম 2024, 2025 যে এক্সামই হোক না কেন, সেই এক্সাম জবেই হোক, তুমি পাস করবেই করবে, 100% অ্যাসিওর থাকতে পারো। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। দেখো এই ভিডিওটা আমরা 5টা হেডসে ভাগ করব। ঠিক আছে, প্রথম হেডস হচ্ছে প্রিলিমস ট্রেন্ডস। ঠিক আছে, WBCS এর যে প্রিলিমস তোমরা জানো, তো পুরনো সিলেবাস অনুযায়ী WBCS যে আসছে সেইটা পুরনো সিলেবাস অনুযায়ী হবে। নতুন যে 2025 এর সিলেবাস অ্যানাউন্স করেছিল সেটা তো অনেক রকমভাবে পোস্টপন করে দেওয়া হয়েছে, মানে এক কথায় বলতে গেলে ক্যান্সেলই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো প্রিলিমসের ট্রেন্ডটা তোমাদের আগে বুঝতে হবে ইংলিশের। সেটা হচ্ছে কি না, পিওর গ্রামার 75% আসে এবং ভোকাবুলারি আসে 25%। তার মানে তোমাকে গ্রামার অ্যাট এনি কস্ট করতেই হবে। গ্রামারের কতগুলো চ্যাপ্টার আছে সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে যে গ্রামার যতগুলো চ্যাপ্টার আছে তুমি সেই চ্যাপ্টারগুলোকে রেডি করতে হবে। কিভাবে রেডি করতে হবে সেটা আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। আমাদের তো ভিডিও অনেকটা লেন্থি হবে বলেইছি, এরপরে অনেক কিছু বলার আছে। ভোকাবুলারি আমাদের দরকার আছে, কারণ ভোকাবুলারি থেকে 25% তোমার কোয়েশ্চেন কিন্তু প্রিলিমসে আসবে। এখানে একটা ছোট্ট কথা তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই যে দেখো প্রিলিমসে যে 200টা কোশ্চেন আসে তার মধ্যে মোটামুটি কাট অফ যায়, তুমি ধরে রাখতে পারো ম্যাক্সিমাম 130 কাট অফ যেতে পারে, 130 ম্যাক্সিমাম। কারণ পুরনো সিলেবাসে হচ্ছে মানে প্রচুর কম্পিটিশন থাকবে গাইজ, এত বেশি কম্পিটিশন থাকবে এবার WBCS এ, যেটা হয়তো এর পাস্ট হিস্ট্রিতে কোনোদিন থাকেনি। কেন? দেখো, একে তো WBSSC যে স্কুল সার্ভিসে 25,000 ছেলেমেয়ের চাকরি আছে, যাদের এজ 36-এর নিচে আছে তারা প্রত্যেকে কিন্তু WBCS এর ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তো WBCS কিন্তু আরও যতটা মানে কম্পিটিটিভ ছিল তার থেকে বেশি কিন্তু কম্পিটিটিভ হতে চলেছে, যার জন্যে কিছু কিছু প্যারামিটার্স তোমাদের জানা দরকার এবং কিছু কিছু প্যারামিটার্স আছে যেগুলো মেনে চলতে হবে। তো আমরা ধরে নিলাম যে প্রিলিমসের 200-র মধ্যে 130 যদি কাট অফ থাকে, তাহলে সবার প্রথমে যে 25 ইংলিশের MCQ আসবে, সে 25-এর মধ্যে যারা 25 অথবা যারা 22+ মার্কস করতে পারবে তারাই কিন্তু প্রিলিমস ক্লিয়ার করবে। এবার এই 22 মার্কস কি শুধু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট সেটা জানতে পারবে একটু পরেই। তাহলে প্রিলিমসের ট্রেন্ড অনুযায়ী তোমাকে গ্রামার, পিওর গ্রামারে তোমাকে মাস্টার হতে হবে। কি করে মাস্টার হবে তার জন্য অনেক পথ খোলা আছে। আমাদের ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স আছে, সেখানে ভর্তি হতে পারো, নিজে বাড়িতে সেলফ স্টাডি করতে পারো। তবে হ্যাঁ, সেলফ স্টাডি করার জন্য কিছু জিনিস তোমাকে পয়েন্ট মনে রাখতে হবে, সেগুলো আমি ভিডিওর মধ্যে ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখতে পেলাম প্রিলিমস ট্রেন্ডস কি। সেকেন্ড হেড কি না, মেন ট্রেন্ডস। এইখানে হচ্ছে আসল কথা। দেখো এখানে একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা আমি লিখেছি যে মেন্স ইজ সিকিউরড হোয়েন 22+ মার্কস ইন প্রিলিমস,
অর্থাৎ আমি একটু আগেই তোমাদের বললাম যে প্রিলিমসে তুমি যদি 22 পাও তাহলে প্রিলিমস ক্র্যাক করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তা এই 22 প্লাস মার্কস কি শুধু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট না, তুমি যদি ডাব্লিউবিসিএস প্রিলিমসে ইংলিশে 25-এর মধ্যে 22 মার্কস আনতে পারো বা 22 এর বেশি মার্কস আনতে পারো, তাহলেই তুমি বুঝবে যে মেন্স পরীক্ষায় ইংলিশ যাই কোশ্চেন আসুক না কেন তুমি কিন্তু সেই কোশ্চেনটাকে ঠিকঠাক ডিল করতে পারবে, সেই কোয়ালিটির লিখতে পারবে। অ্যাকচুয়ালি যে কোয়ালিটি মেনটেন করতে হয় ডাব্লিউবিসিএস মেন্সে ইংলিশ রাইটিংয়ে, যদিও সেটা কোয়ালিফাইং মার্কস, কিন্তু সেই কোয়ালিফাইং মার্কস 90 মার্কসই অনেকে তুলতে পারে না 300-র মধ্যে। ঠিক আছে, 300 যে রাইটিং আসে তার মধ্যে 90 মার্কস অনেকে তুলতেই পারে না। কেন জানো? কারণ তারা হয়তো প্রিলিমসে জিএস দিয়ে, মানে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, ম্যাথামেটিক্স, এগুলো দিয়ে হয়তো তারা ক্লিয়ার করে দিতে পারে প্রিলিমস, কিন্তু মেন্সে গিয়ে যদি কম্পালসারি পেপারে তুমি 300-র মধ্যে, ইংলিশ কম্পালসারি পেপারে যদি 300-র মধ্যে তুমি 90 মার্কস না পাও, তোমার বাকি খাতা দেখাই হবে না, বাকি খাতা চেক করাই হবে না। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করে বুঝবে যে আমি সেই 90 মার্কস পাবোই, আমি 90 মার্কস অবটেন অ্যাচিভ করবই করব? যখন তুমি প্রিলিমসে 25-এর মধ্যে 22 প্লাস মার্কস আনতে পারবে, তখন কিন্তু তুমি শিওর থাকবে যে হ্যাঁ আমার মেন্সে ইংলিশ নিয়ে আর কোনো ভয় নেই। দ্যাট ইজ ওয়াই মেন্সের ট্রেন্ডটা কিন্তু বোঝা উচিত, যেটা তোমার প্রিপারেশন ফেজে কাজে লাগবে। 3 নাম্বার হেডস কি, সেটা হচ্ছে কম্পিটিশন। তো কম্পিটিশনের কথা তো আমি প্রথম থেকেই বলে আসছি যে দেখো কম্পিটিশন অতিরিক্ত বাড়বে। এতদিন ডাব্লিউবিসিএস এর হিস্ট্রিতে কম্পিটিশন যে লেভেলের ছিল, এখন কম্পিটিশন ধরে রাখতে পারো 50% বেড়ে যাবে, 50% বাড়বে এই 2024-এর যে আপকামিং তোমার নোটিফিকেশন আসতে চলেছে, হয়তো ডিসেম্বর জানুয়ারির দিকে এক্সামও হয়ে যাবে। দেখো সেখানে 50% এভরি ইয়ার বাড়ছে, এবছর তো এসে সেই 50%-এর ওপর আবার 50% বাড়ছে। মানে যারা আজ পর্যন্ত বিভিন্ন চাকরির পরীক্ষায় পাশ করতে পারেনি তারাও ডাব্লিউবিসিএসে বসবে, যারা এসএসসি থেকে যাদের চাকরি চলে গেছে তারাও কিন্তু ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করবে। বোঝা যাচ্ছে তাহলে কম্পিটিশন কোন লেভেলে যাবে। ঠিক আছে, তাহলে সেই কম্পিটিশনকে দেখে তুমি কখনোই কিন্তু কোনো একটা সাবজেক্টকে, সেটা ইংলিশ হোক বা অন্য যে কোনো সাবজেক্ট হোক, কোনো একটা সাবজেক্টকে কিন্তু তুমি ইগনোর করতে পারো না বা হালকাভাবে নিতে পারো না। আমি ইংলিশ পড়াই, ইংলিশে আমার কাছে বহু ছেলে মেয়ে পড়েছে, বহু ছেলে মেয়ে পড়ে এখনও, যার জন্য আমি ইংলিশ নিয়ে কথা বলছি। যদি অন্য সাবজেক্টের ওপরেও আমার অ্যাডভাইস তোমরা সিক করো, মানে আশা করো যে আমি অ্যাডভাইস দিই, তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করো, আমি পজিটিভলি অন্য সাবজেক্ট নিয়েও কিন্তু ভিডিও বানাতে রাজি আছি, কিন্তু সেটা অন ডিমান্ড ভিডিও হবে। অর্থাৎ তোমরা যদি চাও, যদি কমেন্টস আসে তাহলেই কিন্তু আমি সে ভিডিওটা বানাবো। ঠিক আছে, তা কম্পিটিশন কিন্তু এবছর প্রচণ্ড বাড়বে, যার জন্য ইংলিশে তোমার যদি কোনো রকম দুর্বলতা থেকে থাকে তাহলে সেটাকে ইগনোর করো না, সেটাকে কিন্তু হালকাভাবে নিও না। প্রিলিমসে যেভাবেই হোক 25-এর মধ্যে তোমাকে 22 প্লাস মার্কস করতেই হবে, আদারওয়াইজ কিন্তু মেন্স তোমার শিওর হবে না। ওকে, তো চলো নেক্সট হেড দেখি। নেক্সট হেড হচ্ছে বুকস, ভেরি ইম্পর্টেন্ট হেড। কেন? দেখো এখন যা প্রিলিমসে কোশ্চেনের ট্রেন্ড, ঠিক আছে, ইংলিশের যে কোশ্চেনের ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী তোমাকে এসএসসি সিজিএল, ঠিক আছে, এসএসসি সিজিএল, এই সিজিএল এর যত রকমের ইংলিশ বই হয় সেই বইগুলো তোমাকে রেডি করতে হবে। ঠিক আছে, আচ্ছা শুধু একটা বই রেডি করলেই তোমাকে হবে না প্রিলিমসের জন্য এবং মেন্সের জন্য। দেখো মেন্সের জন্য যে রাইটিংগুলো আসছে সেই রাইটিংগুলোর মধ্যে কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্সের ডেটা দিতে হবে। ধরো এডিটোরিয়াল যদি রাইটিং থাকে, এডিটোরিয়াল রাইটিংয়ের ওপর যে টপিকটা আসছে যদি রিসেন্ট কোনো ডেটা থেকে থাকে, ধরো ইন্ডিয়ান মনিটারি ফান্ড কোনো একটা ডেটা রিলিজ করেছে, কি আমাদের নীতি আয়োগ কোনো একটা ডেটা রিলিজ করেছে, সেই ডেটাটাকে ওর মধ্যে ইনক্লুড করতে হবে, তবে কোয়ালিটি রাইটিং হবে। তাহলে সব কিছু বইয়ের থেকে রেডি করবো বললেও হবে না। ঠিক আছে, এগুলো তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। তা তোমাকে একটা বই পড়লে হবে না, শুধু ইংলিশে প্রিলিমসে 22 মার্কস প্লাস মেন্সে ভালো মার্কস করতে গেলে তোমাকে মোর দ্যান 1 বুকস পড়তে হবে। হয়তো তোমাকে 5 থেকে 6টা বইও পড়তে হতে পারে এবং তোমাকে 5 থেকে 6টা বই কিনতেও হতে পারে। ঠিক আছে, যদি বইয়ের নাম নিয়ে কোনো তোমার কনফিউশন থেকে থাকে তাহলে আমি বলে দিচ্ছি পিকে দে সরকার পড়তে পারো, পিসি দাস পড়তে পারো, এসপি বক্সি বলে একটা বই আছে এসএসসি সিজিএল এর জন্য, সেই বইটা পড়তে পারো। ঠিক আছে, কেডি পাবলিকেশনের বই আছে। এছাড়া যে কোনো
হাই স্কুল গ্রামার বুক তুমি পড়তে পারো, কিন্তু বুক ইজ নট এনাফ ইন দিস টাইম। এই সময় কিন্তু বই এনাফ নয়, ঠিক আছে? বই ছাড়াও তোমাকে আরো অনেক কিছু করতে হবে। যেমন একটা ছোট এক্সাম্পল নাও, মানে কি ধরনের ট্রেন্ড আসতে পারে, ধরো একটা ইডিয়মস দিয়ে দেওয়া হয়েছে, সেই ইডিয়মসের যে অ্যান্সার সেটা ফ্রেজাল ভার্বের মাধ্যমে জিজ্ঞাসা করা হয়েছে। তার মানে ইডিয়মসের মানেটা তোমাকে আগে পড়তে হবে কোথা থেকে না, ওয়ার্ডের দিয়ে মানে বুঝতে হবে, তারপর সেই ওয়ার্ডের মানেটাকে আবার ফ্রেজাল ভার্বে ট্রান্সফার করে দেখতে হবে যে কোন ফ্রেজাল ভার্ব সেটার সঙ্গে রিলেটেড। এটা আমরা আমাদের ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সের মধ্যে করাচ্ছি, ঠিক আছে? যার জন্যই আমি কোর্সের কথাটা বলছি যে বই কিন্তু এনাফ হবে না, ঠিক আছে? তোমাকে অ্যাট এনি কস্ট যদি বই পড়তেই হয় তাহলে মোর দ্যান ওয়ান বুক পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে নিউজ পেপার পড়তে হবে, এবং তোমাকে কোশ্চেন ধরে ধরে মানে ব্যবস্থা করে বুঝে পড়তে হবে যে ট্রেন্ড কি বলছে এটসেট্রা, ঠিক আছে? বুকস ছাড়াও আরেকটা যে হেডস রয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড প্রিপারেশন। এই ইন্টিগ্রেটেড প্রিপারেশনটা ভালো করে বুঝে নাও, ইন্টিগ্রেটেড প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, ইন্টিগ্রেটেড প্রিপারেশন মানে হচ্ছে আমাদের যে প্রিলিমসে এমসিকিউ আসে সেই এমসিকিউ, যেখানে রিকলের ব্যাপারটা থাকে, যেখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা থাকে, যেখানে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা থাকে। আর আমাদের মেন্সে আছে ডেসক্রিপটিভ যে রাইটিং, সেখানে আমাদের আইডিয়াস থাকে, সেখানে স্ট্রাকচার থাকে, সেখানে ক্ল্যারিটি থাকে। তাহলে এই যে স্ট্রাকচার, আইডিয়াস, ক্ল্যারিটি, এগুলো তুমি কোথা থেকে পাবে? মানুষ যদি বাড়ির ভিত না রেডি করে তাহলে তার উপর সে দোতলা তিনতলা হাঁকাবে কি করে? যার জন্যে এমসিকিউর জন্যে যে তোমার গ্রামারগুলো পড়তে হবে, সেই গ্রামারগুলোকে এমনভাবেই পড়তে হবে যেন সেই গ্রামারগুলোকে তুমি মেন্সের যে প্রিপারেশন সেখানে ইউটিলাইজ করতে পারো। এবার দেখো ইন্টিগ্রেটেড প্রিপারেশনটা কেন দরকার, আমি সেটা তোমাকে এবার স্লাইডে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রিলিমসের জন্য মোটামুটি তোমাকে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। সেটা হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে, এবং একটা বইয়ের থেকে না, মোর দ্যান ওয়ান বুকস তোমাকে পড়তে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কারণ যে ধরনের কোয়েশ্চেন এখন জিজ্ঞাসা করা হবে যে কম্পিটিশনের দিকে তাকিয়ে, সেই কম্পিটিশনকে বিট করার জন্যে, অর্থাৎ কম্পিটিশনে কাট অফ মার্কস যেন খুব হাইতে না চলে যায়, ইজি কোশ্চেন তো আশা ছেড়েই দাও, এছাড়াও যে কোশ্চেন হবে সেখানে কিন্তু একটা বই পড়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন সলভ করা একটু কঠিন হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট, এই চ্যাপ্টারটা কোনো বইতে থাকে না, এটা আমরা স্পেশালি আমাদের কোর্সের মধ্যে করাই। সেই ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট তোমাকে রেডি করতে হবে, টেন্স করতে হবে, মুড করতে হবে, সিকোয়েন্স অফ টেন্স করতে হবে, ভয়েস চেঞ্জ তো করতেই হবে, ক্লজ অ্যান্ড ফ্রেজেস করতে হবে, সেন্টেন্স ট্রান্সফরমেশন আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি, কম্প্যারিজন, এগুলো করতে হবে, ন্যারেশন চেঞ্জ মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ তোমাকে করতে হবে, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রেফিক্স, সাফিক্স, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কনজাংশন, ইন্টারজেকশন, ডাব্লিউ সেন্টেন্সেস, পার্ট অফ স্পিচেস, যে কটা 8টা পার্ট অফ স্পিচের সেগুলোর ইউসেজ তোমাকে জানতে হবে। ইভেন এটাও জানতে হবে কার আগে আর্টিকেল দেওয়া হয়, কার আগে আর্টিকেল দেওয়া হয় না। এছাড়াও তোমাকে ডিগ্রি অফ কম্প্যারিজন কিন্তু করতে হবে, ঠিক আছে? তাহলে এই কটা চ্যাপ্টার মোটামুটি তোমাকে প্রিলিমসের জন্য রেডি করতে হবে। এছাড়াও আরও কয়েকটা মানে চ্যাপ্টার আছে যেগুলো তোমাকে প্রিলিমসের জন্য রেডি করতে হবে। আশা করি এখান থেকে 2 কি 3টে কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো। সেটা হচ্ছে বেসিক সেন্টেন্সেস, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কন্ডিশনাল সেন্টেন্সেস। এখানেও 4টে চ্যাপ্টার তোমাকে রেডি করতে হবে। এবার তুমি বলবে স্যার এগুলো তো আপনি প্রিলিমসের জন্য দেখাচ্ছেন, তা এই চ্যাপ্টারগুলো যখন তুমি ঠিকঠাকভাবে রেডি করবে, এই চ্যাপ্টারগুলো শুধুমাত্র প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ পিওয়াইকিউজ দেখলাম, দেখে আমি এই চ্যাপ্টারগুলো পড়ে ফেললাম, তার ওপর যদি কোনো কোশ্চেন পেলাম, কোনো এক্সারসাইজ পেলাম, সেগুলো আমি সলভ করলাম, দ্যাটস ইট না গাইজ, দ্যাটস ইট নয়। কারণ এগুলোকে নিয়ে তোমাকে সঙ্গে সঙ্গে স্টার্ট করতে হবে কি না, মেন্সের প্রিপারেশন। কেন মেন্সের প্রিপারেশন তুমি ইন্টিগ্রেটেডলি নেবে ইংলিশের, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, সাবজেক্ট, প্রেডিকেট অ্যান্ড টাইপস অফ সেন্টেন্সেস, এই চ্যাপ্টারটা যখন তুমি পড়বে তোমাকে মাথায় রাখতে হবে এটা তো আমাকে এমসিকিউতে লাগবে, এছাড়াও আমাকে এসে রাইটিং এবং প্রেসিজ রাইটিং, এই দুটো রাইটিংয়ের জন্য আমাকে সাবজেক্ট, প্রেডিকেট এবং টাইপস অফ সেন্টেন্সেস, এই দুটো চ্যাপ্টার কিন্তু প্রয়োজন পড়ে। তাহলে এই দুটো চ্যাপ্টারকে সেইভাবে রেডি করতে হবে। এর ওপরে এমসিকিউ যেমন সলভ করতে হবে, এর ওপর কিন্তু রাইটিং প্র্যাকটিসও করতে হবে। রাইটিংয়ের মধ্যে এগুলোকে ইনক্লুড করে দেখতে হবে যে আমি কত ভালো রাইটিং করছি। দেখো, রাইটিং একটা এমনই জিনিস যে শুধুমাত্র রাইটিংটা আমি করে দিলাম এটা নয়, তার মধ্যে কিছু কোয়ালিটি রাখতে হবে। তুমি কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটিভ মানে এক্সামের জন্য, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ তোমার সিস্টেমে ঢোকার জন্য তুমি কিন্তু এক্সামটা দিচ্ছ। তাহলে তোমাকে সেই লেভেলের যে
রাইটিং হয় সেই রাইটিং করতে হবে, যার জন্য সেখানে সাবজেক্ট প্রেডিকেট, তাদের যে টোন, তাদের যে পারপাস, তাদের যে পারসুয়েশন, এগুলো বিভিন্ন মেনটেন করে তোমাকে রাইটিংটা করতে হবে। এবং টাইপস অফ সেন্টেন্স বুঝতে হবে যে কোন টাইপস অফ সেন্টেন্স আমি এসে রাইটিংয়ের মধ্যে দেবো, কোন টাইপস অফ সেন্টেন্স আমি প্রেসিস রাইটিংয়ের মধ্যে দেবো, যাতে আমি ম্যাক্সিমাম স্কোর অ্যাচিভ করতে পারি। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, যেটা রিপোর্ট রাইটিংয়ের কাজে লাগে এবং এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের কাজে লাগে। তাহলে যখন তুমি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ শিখবে তখন তুমি যেমন এমসিকিউস প্র্যাকটিস করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি রিপোর্ট রাইটিং এবং এডিটোরিয়াল রাইটিংও তুমি করবে, ঠিক আছে। সিম্পল সেন্টেন্স যখন তুমি শিখবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যখন তুমি পড়বে, তোমাকে মাথায় রাখতে হবে যে প্রেসিস রাইটিংয়ের জন্য আমাকে এই দুটো অ্যাপ্লাই করতে হবে প্রেসিস লেখার সময়। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স যখন তুমি করবে, মনে রাখবে অল টাইপস অফ রাইটিংস, ট্রান্সলেশন এগুলোর মধ্যে কাজে লাগে, ঠিক আছে, টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। সিম্পল সেন্টেন্স যখন তুমি করবে, মাথায় রাখবে ট্রান্সলেশনের জন্য এবং প্রেসিস রাইটিংয়ের জন্য সিম্পল সেন্টেন্স কাজে লাগে। ট্রান্সলেশন যখন তুমি করবে এবং শর্ট এসে যখন তুমি করবে, এই দুটো ওভারল্যাপিং করে করতে হবে, অর্থাৎ ট্রান্সলেশন করার সাথে সাথে শর্ট এসেটাকে কিভাবে লেখা যায়। শর্ট এসে বলতে যে এসেগুলো আসে, ধরো ইন্ট্রোডাকশনটা তুমি আগে বাংলায় লিখে নিলে, সেটাকে এবার ইংলিশে তুমি ট্রান্সলেট করলে, তাহলে তোমার ট্রান্সলেশনের কাজও হয়ে গেল এবং কি এসে লেখার কাজও হয়ে গেল। এবং ফ্রেজেস তোমাকে পড়তে হবে, যেটাও প্রেসিস রাইটিংয়ের কাজে লাগে। তাহলে এই সমস্ত পয়েন্ট তোমাকে ওভারল্যাপিং করে করতে হবে। এবার দেখো, তুমি যখন প্রেসিস রাইটিং করবে, আগে তো প্যাসেজটা তুমি পড়বে, তবে তো তুমি প্রেসিসটা লিখবে। তা প্যাসেজ পড়তে পড়তে তুমি অনেক ওয়ার্ড পাবে যে ওয়ার্ডের মানে তুমি জানো না, অনেক কিছু ফ্রেজ পাবে, অনেক কিছু ইডিয়মস পাবে যেগুলোর মানে তুমি জানো না। সেগুলো যদি একটা খাতায় নোট করো এবং সেগুলোর ওপর যদি কাজ করো, তাহলে প্রিলিমসের জন্যও কিন্তু তোমার যে প্রিপারেশন সেটা আরও জোরদার হবে। দ্যাট ইজ হোয়াই ইন্টিগ্রেটেড প্রিপারেশন ইজ নিডেড ফর আপকামিং WBCS এক্সাম, ঠিক আছে। বিশেষ করে আমি বারবার একটা কথাই বলছি, যে যে তোমার ধরনের কম্পিটিশান এবছর হবে, সেই কম্পিটিশানটা কিন্তু ভয়ঙ্কর কম্পিটিশান আসতে চলেছে। এমন কম্পিটিশান যে হয়তো তুমি 130 মার্কস পেয়েও হয়তো দেখলে প্রিলিমস ক্লিয়ার করতে পারলে না। তুমি তো দেখলে যে মিসেলেনিয়াস সার্ভিসে যে রেজাল্ট বেরিয়েছে, 72+ তোমার গেছে কাট অফ মার্কস। তাহলে কম্পিটিশান দিন দিন বাড়ছে, কোয়েশ্চেনের লেভেল দিন দিন হার্ড থেকে হার্ডার হচ্ছে। তাহলে তুমি যদি এই কম্পিটিশনকে বিট করতে চাও, এখন যখন কোনো এক্সাম হচ্ছে না, এখন যখন তুমি বাড়িতে বসে আছো, কবে এক্সাম হবে তুমি বিভিন্ন ভিডিও দেখছো আর নিজের প্রিপারেশনকে ডিলে করছো না গাইজ। এই টাইমটাকে ইউটিলাইজ করো, আদারওয়াইজ যখন হবে এক্সাম তখন গিয়ে কিন্তু তুমি কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারবে না। তো দ্যাটস ইট গাইজ, আজকের ভিডিওতে আমি এই কিছু পয়েন্টস ছিল যেগুলো আমি ডিসকাস করলাম। এরপরে যদি তোমাদের কোনো অন ডিমান্ড ভিডিও থাকে তাহলে তোমরা ভিডিওতে কমেন্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এই ভিডিওর উপরে দেখতে পাচ্ছ, যে নিচে দিয়ে স্ক্রল হয়ে যাচ্ছে, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বিভিন্ন কোর্সে এনরোল করার জন্য। থ্যাংক ইউ গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।